ভোটের আগে জমজমাট প্রচার, একাধিক জায়গায় প্রচার চলছে, হেভিওয়েট ভিভিআইপি প্রার্থীদের প্রচার, আর সঙ্গে পাল্লা দিয়ে রয়েছে নানান বিতর্ক। তবে সবাইকে ধন্যবাদ জানিয়ে একটাই কথা বলতে হয় যে অন্যান্য বারের মতো এখনো কিন্তু হিংসাশ্রয়ী রাজনৈতিক আক্রমণ এখনো পর্যন্ত সেই অর্থে ঘটেনি। এটা একটা খুব আশাজনক বিষয়, কারণ আজ 13 তারিখ, সামনের এই 23 তারিখ অর্থাৎ ঠিক 9 দিন পরে কিন্তু ভোট রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা চলে যাব এরকমই একটি রোড শো, যেখানে অমিত শাহ প্রচার চালাচ্ছেন দুর্গাপুরে। সেই ছবি আপনাদেরকে দেখাবো, দেখুন। किसान को प्रति साल 9,000 रुपये का चेक मोदी जी और सीएम बंगाल की ओर से दिया जाएगा और धान का मूल्य किसानों का 3100 रुपया प्रति क्विंटल करेंगे और उसमें कोई कटमनी नहीं होगा, कटमनी नहीं होगा। भाइयों बहनों, घुसपैठ बहुत महत्वपूर्ण मुद्दा है। असम में भाजपा सरकार आई, घुसपैठ बंद हो। त्रिपुरा में भाजपा सरकार आई, घुसपैठ बंद हो गई। राजस्थान में भाजपा सरकार है, घुसपैठ नहीं होती है। गुजरात में भाजपा सरकार है, घुसपैठ नहीं होती है। ये दीदी घुसपैठियों को वोट बैंक बनाकर घुसने देती है। बीएसएफ को भूमि चाहिए, 600 एकड़ भूमि 7 साल से मैं मांग रहा हूं, दीदी नहीं देती है। मोदी जी ने भी कई बार याद कराया, दीदी नहीं देती है। भाइयों बहनों, दुर्गापुर वालों, भाजपा की सरकार बनते ही 45 दिन में 600 एकड़ भूमि बाढ़ बनाने के लिए बीएसएफ को दे दी जाएगी। मुझे बताओ, मतदाता सूची से घुसपैठियों को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? अरे ऐसे नहीं। दुर्गापुर वालों, जरा जोर से बोलो, मतदाता सूची से एसआईआर कर कर घुसपैठियों को निकालना चाहिए या नहीं निकालना चाहिए? ये दीदी विरोध कर रही है। दीदी, अब सुप्रीम कोर्ट और चुनाव आयोग एक एक घुसपैठियों को निकाल रहे हैं, आपकी खैर नहीं है। हर बार टीएमसी के गुंडे वोटिंग के दिन निर्दोष जनता को परेशान करते थे। দেখুন, এই রকম প্রচার চলছে। আমরা এই দুর্গাপুরেই কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, বিকেলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার আজকে ছিল বাদুড়িয়া, উত্তর 24 পরগনার বাদুড়িয়া থেকে। প্রধানমন্ত্রীর পরপর কর্মসূচি রয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, কংগ্রেস, সিপিএম, তারা তাদের মতন করে প্রচার করছেন, তারা ডোর টু ডোর ক্যাম্পেনিংও করছেন। কিন্তু প্রশ্ন যেখানে আসছে সেটা হচ্ছে এই বক্তব্যের মাঝখানে উঠে আসা নানান রকম কথা, নানান বক্তব্য এবং নানান প্রসঙ্গকে কেন্দ্র করে কোন জায়গা সেটা আমরা প্রথমেই আপনাদেরকে দেখাই একটা পোস্ট। সেই পোস্ট হচ্ছে ডিও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তিনি পোস্ট করছেন একটা পোস্ট। এটা নিয়ে দেখুন, এখানে একটা হিন্দি বলিউডের একটা গানের পোস্টার, হাম প্যার করনে ওয়ালো দুনিয়া সে না ডরনে ওয়ালো, এরকম এই গানটা পুরোটা আপনারা দেখে নিতে পারেন। এখানে আছে হচ্ছে হাম প্যার করনে ওয়ালো দুনিয়া সে না ডরনে ওয়ালো, এর এই কথা বলার পরে আছে প্যার प्यार जलने वालों को जलाएंगे, प्यार में जिएंगे और मर जाएंगे। এই হচ্ছে গান। এটা পোস্ট করেছেন ডিও, দক্ষিণ কলকাতা। এবং এখানে তিনি বলছেন পরবর্তীকালে যে মানুষ যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এ পার্টিসিপেট করতে পারে, সেই কারণের জন্য এই পোস্ট তিনি করেছেন। কি বলেছেন একবার ডিও সাহেব সেটাও একবার শোনানোর চেষ্টা করি, আসুন শুনি। फ्री एंड फेयर इन्वायरमेंटे
পিসফুল ইলেকশন আমাদের দায়িত্ব আছে করানোর জন্য, আমরা সেটা করাবো। এর জন্য ইলেকশন কমিশন আমাদেরকে 8 পয়েন্ট ম্যান্ডেট দিয়েছে। ও ম্যান্ডেটগুলি আমি আবার রিইটারেট করছি আপনাদের সামনে। নো ফিয়ার, নো ভায়োলেন্স, নো ইন্টিমিডেশন, নো ইন্ডিউসমেন্ট, নো ছাপ্পা, নো বুথ জ্যামিং, নো সোর্স জ্যামিং। তারপরে ফ্রি অফ ইনভলভমেন্ট by staff of any government institution, public sector unit, autonomous body or local bodies in any activity or interference in the conduct of election. They will not be able to interfere in the conduct of election. আমাদের অফিস সেন্সিটাইজ রয়েছে, আরও টিম সেন্সিটাইজ রয়েছে, পুরো পুলিশ টিম সেন্সিটাইজ রয়েছে, সিএপিএফ এর টিম সেন্সিটাইজ রয়েছে। এবং কলকাতা পুলিশ যে আমাদের যে 4টা এসির জন্য যে কলকাতা পুলিশের লোকজন কাজ করবেন, ওনাদেরকেও সিপি স্যার সেন্সিটাইজ করে দিয়েছেন। সো উই হ্যাভ সেন্সিটাইজ দেম সো দ্যাট ইলেকশন ক্যান বি হেল্ড ইন ফ্রি অ্যান্ড ফেয়ার ম্যানার উইদাউট ইন্টিমিডেশন, উইদাউট এনি ফিয়ার অফ এনি কাইন্ড। উই আর কমিটেড টু ইনশিওর। খুব স্বাভাবিক যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হোক, কোনো রকমের ইন্টারাপশন না হোক, কোনো রকমের হিংসা না হোক, সন্ত্রাস না হোক। এখন এই পোস্ট ঘিরে বিতর্কের কি জায়গা আদতেও আমাদের প্যানেলিস্টদের মধ্যে তৈরি হচ্ছে কিনা আমি জানবো। তো সেটা জানবার জন্য আমার যাদের কাছে যেতে হবে পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। আপনাদের অত্যন্ত পরিচিত দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে আজকে রয়েছেন স্টুডিওতে। দীপঙ্কর দাকে তো প্রথমেই আগে স্বাগত জানাই। অর্পণ আমার সঙ্গে আজকে মোস্ট প্রবাবলি প্রথম অনুষ্ঠান করছে, তৃণমূলের সমর্থক। অর্পণ আমার মনে হয় এই ডিজিটাল যোদ্ধার অংশ নাকি তুমি? যাই হোক, এরা সবাই কাজ করছে, ইয়াং জেনারেশন। আইনজীবী আশফাক আহমেদ আজকে আমার সঙ্গে দ্বিতীয় দিন জাতীয় কংগ্রেস মুখপাত্র হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন। ভীষণ ভালো বক্তা, আপনারা শুনবেন পুরো অনুষ্ঠান। আমি এই যে যারা প্যানেলে রয়েছেন তাদের কাছে জানতে চাই, এই পোস্ট নিয়ে কোনো বিতর্ক আছে? যার বিতর্ক আছে সে আমাকে বলো, আগে হাত তোলো তিনজনের মধ্যে, যে এই পোস্ট ঘিরে কার বিতর্ক আছে। অর্পণের যদি বিতর্ক থাকে অর্পণ হাত তুলতে পারে। যদি আশফাক আহমেদ কংগ্রেসের মুখপাত্র তার যদি বিতর্ক থাকে তবেই আমি এই বিষয়ে যাব, নাহলে আমি এটা নিয়ে বিতর্কে আর যাব না, অন্য আমি বক্তব্য শোনাবো। তুমি কিছু বলবে অর্পণ এই বিষয়ে? কিছু বলার নেই। পোস্টটি কে করেছে? এই পোস্টটা করেছে ডিও, মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। এখানে এক জায়গায় উনি বার্নাল শব্দটা ব্যবহার করেছেন। পোস্টের নিচে যে লেখাটা আমরা দেখাচ্ছি, আমি তো লেখাটা পড়লাম না পুরোটা, যে বার্নাল লাগানোর কথা বলেছেন। আমার মনে হয় খুব সম্ভবত পিয়ার মে যে জলনে বালো, এই যে জলনে বালো এই কথাটাকে নিয়েই হয়তো উনি ব্যবহার করেছেন। এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে কি? কংগ্রেসের তরফ থেকে কিছু বলার আছে? দেখুন, ডিও বা অফিসার যারা রয়েছেন, যারা ইলেকশন কমিশন অফিসার, তাদের দায়িত্ব হচ্ছে তাদের যে অফিসিয়াল ডিউটি বা ইলেকশন কমিশন একটা বডি হচ্ছে সাংবিধানিক বডি, এবং সাংবিধানিক বডির যে নির্দেশ থাকবে সেইগুলো পালন করা। ব্যক্তিগতভাবে কোনো রকম বা কাউকে যদি পলিটিক্যাল পার্টির মতন তৈরি করে নিজেকে, বা নিজে পলিটিক্যাল পার্টির মতন কাউকে আক্রমণ করে, সেটা ডিওদের শোভা পায় না বলেই আমি মনে করছি। কারণ ডিওদের কাজই হচ্ছে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, তারা অ্যাডমিনিস্ট্রেশনের মতন চলবে। কিন্তু তারা যদি অ্যাডমিনিস্ট্রেশন ছাড়ে পলিটিসাইজ করার চেষ্টা করে, তাহলে তা ঠিক নয়। বলিউডের এই পোস্টার ঘিরে আমির খান এবং মনীষা, আমরা মাধুরী দীক্ষিতকে দেখতে পাচ্ছি 90-এর দশকের একটি ফিল্ম, এতে সেই অর্থে কোনো আপত্তির জায়গা নেই। আমার মনে হয় এর আগেও তো ইলেকশন কমিশন বহুবার বিভিন্ন ফিল্ম ফেটার্নিটিকে অ্যাম্বাসেডার অফ ইলেকশন করেছে, তাই না? অমিতাভ বচ্চনকে করেছে, রণবীর সিংকে করেছে বিভিন্ন সময়, যতদূর মনে আছে। তো কাজে আমার মনে হয় এটা নিয়ে খুব বিতর্কের জায়গা নেই। তুমি কিছু বলবে? অর্পণ বলো। হচ্ছে যে নির্বাচন কমিশন নিশ্চিতভাবে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। আজ থেকে নয়, প্রথম দিন থেকেই, টিএন সেশনের সময় থেকে, তার আগে থেকে, যবে থেকে ইলেকশন কমিশন তৈরি হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে আমরা জাতীয় নির্বাচন কমিশনের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে আজ থেকে দুদিন আগে একটি পোস্ট দেখেছি যে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবাংলার নির্বাচনের নিরিখে তৃণমূল কংগ্রেসকে আলটিমেটাম দিয়েছে। এখন কথা হচ্ছে, যদি আলটিমেটাম দিতেই হয়, যারা গুন্ডারাজ করছে যে কোনো রাজনৈতিক দলমত নির্বিশেষে প্রত্যেককে দেয়া যেতে পারত, তৃণমূলকে আলটিমেটাম দিয়েছে। এবং দাদা কিছু বলবেন দীপঙ্কর দা? এবং তার প্রমাণ আছে। আজকেও দুর্গাপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমাকে টার্গেট করা হচ্ছে। দেখুন না, এটা দিল সিনেমার, আমাদের 90s-এর, আমরা তখন আমাদের বয়স ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটির লাইফ, আমাদের সিনেমার ব্যাপারটা হচ্ছে দিল
লাগাকে কাজ বিখ্যাত করছেন film। উনি, বিষয়টা হচ্ছে প্রেমের অনেকগুলো ছবি। বিষয় আছে যে একটা উনি দিল লাগাকে কাজ করছেন নিজে থেকে, একজন রিটার্নিং অফিসার যেটা করা উচিত সেটা করছেন, কাজটাকে ভালোবেসে করছেন, এটা হতে পারে। দ্বিতীয় হচ্ছে জনগণকে বলতে পারেন যে আপনারা মন দিয়ে দিল লাগাকে ভোট দিতে আসুন, নির্বাচনে স্বতঃস্ফূর্ত করুন, কোনো রকম বাধা নেই, প্রেম ভালোবাসার মাধ্যমে নির্বাচন হবে, কোনো রকম গন্ডগোল নেই, যেটা হচ্ছে সেটা উৎসবের আমেজে যেটা হচ্ছে। আর তৃতীয় হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে এই অর্পণবাবু বললেন তো নির্বাচন কমিশন, এই সুপ্রিম কোর্ট কি বলেছে তো একটু মনে করতে হবে না, যে ব্ল্যাক স্পট মানে একদম রাজনীতির পশ্চিমবঙ্গ একটা কালো জায়গা রাজনীতি, এই যে একদম কোর্টটা ল অর্ডারের দিক থেকে একেবারে চরম বিশৃঙ্খলা জায়গায় পশ্চিমবঙ্গ, এটাও সুপ্রিম কোর্ট বলেছে এই গত সপ্তাহের মধ্যে। আপনার ভার্ডিকটা জানেন, এই কারণের জন্যই নির্বাচন এই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে যে একটা রাজ্য, সেই রাজ্যের ল অর্ডার ব্রেকডাউন হয়েছে, পুরো ভেঙে ল অ্যান্ড অর্ডারের লোক সেই তো জন্য রয়েছে এখানে। আমি একটু সেই জন্য ভয় থাকতে পারে, ভয়টা কাটানোর জন্য হয়তো দিলের মাধ্যমে এভাবে। না, আমি শুধু আইন শৃঙ্খলার ব্যাপারটাই জিজ্ঞেস করি আশফাক সাহেব, এই যে আইন শৃঙ্খলার ব্যাপারটা বারবার করে আপনারাও বলেছেন, বিভিন্ন জায়গায় কংগ্রেসের যে ডেলিগেশন টিম তার উপর অনেক সময় অ্যাটাক হয়েছে, অনেক সময় এজিটেশন জানাচ্ছেন আপনারা, অন রোড টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হয়তো দেখা যাচ্ছে এমন একটা ইস্যুতে বলছেন যেটার সঙ্গে অত্যন্ত গভীরভাবে হিউম্যানিটেরিয়ান কোনো একটা ইস্যুস জড়িত রয়েছে। 3 দিন আগে অধীরবাবুর প্রচার করতে গেছেন, সেখানে অধীর বাবুর ক্ষেত্রেও হয়েছে, শুভঙ্কর বাবুর ক্ষেত্রে হয়েছে, বারবার হয়েছে, বিজেপির উপরও হয়েছে। কিন্তু এইগুলো বাদ দিয়ে আমরা বলি, এই যে আইন শৃঙ্খলার একটা সার্বিক অবনতি বলা হয় রাজ্যে, এবং যার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ, এবং সেই সূত্র ধরেই নির্বাচন কমিশনের যে বক্তব্য, যেটা অর্পণের খারাপ লেগেছে, বলছে তৃণমূল কেন টার্গেট হবে। দেখুন, হ্যাঁ, এখানে কয়েকটি ফ্যাক্টর, আপনি দেখো বলতে পারেন, নো প্রবলেম। দেখুন কয়েকটি ফ্যাক্টর রয়েছে। নির্বাচন কমিশন যেইভাবে বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে এবং টিএমসি সেই জিনিসটাকে একটা রাজনৈতিক নাটকে পরিণত করেছে, রাজনৈতিক মানে ইস্যুতে তৈরি করেছে, এবং এই খেলায় বাংলার আসল ভোটার, বাংলার সাধারণ মানুষ, জনগণ কিন্তু এই দুই চাকার মধ্যে পিষ্ট হচ্ছে। এই দুই চাকার পিষ্ট হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টকে বাধ্য হয়ে ইন্টারভেন করতে হয়েছে। যদি নির্বাচন কমিশন নিজের কাজকর্ম ঠিকঠাক করতেন, সঠিক, আমরা শুরু থেকে বলেছি, না, আমি আশফাক সাহেব আমি সেটা বলছি না। আশফাক, আমি বলছি রাজ্যের আইন শৃঙ্খলা, এই যে ল অ্যান্ড অর্ডারে একটা ব্ল্যাক প্যাচ বা ব্ল্যাক স্পট বলছেন দীপঙ্কর দা, আমি আপনাকে গত 5 বছরের একটু ট্যালি করি, আপনি পেশাগতভাবে যেহেতু আপনি আইনজীবী, আমি বলছি না সুপ্রিম কোর্ট বলেছে। না, আপনি প্রসঙ্গটা তো বললেন। দেখুন, আইন শৃঙ্খলা যে পশ্চিমবঙ্গের শোচনীয় অবস্থা, এই ব্যাপারে আপনাদের কোনো দ্বিমত নেই। কারণ আমরা আজকে একের পর এক মামলা, একের পর এক কংগ্রেস কর্মীদের হত্যা, তপন কাণ্ডু থেকে আমরা যা দেখেছি, তো সত্যি ভয়ঙ্কর। পশ্চিমবঙ্গে হাওড়াতে গুলি কাণ্ড দেখলাম, মালদাতে একটা টিএমসির নেতৃত্বকে গুলি মেরে দেওয়া হলো। আমার কোনো অর্পণের কাছে আমি যাই, আজকে আমি 2026-এ প্রোগ্রাম করছি, ঠিক 1 বছর আগে মালদায় খুন হলেন তৃণমূল নেতা 2 জানুয়ারি, আমার এখনো পরিষ্কার মনে আছে। এবং তারপর থেকে 1 মাসের মধ্যে মালদায় একের পর এক তৃণমূল নেতা খুন হলেন। খুব অবাক করার মতো বিষয় অর্পণ, একাধিক জায়গায় দলেরই আরেক অংশের বিরুদ্ধে অভিযোগ, মানে তুমি অবাক হয়ে যাবে, বিজেপির বিরুদ্ধে অভিযোগ নয়, কংগ্রেস সিপিএম মারেনি, দলেরই, মানে এই যে 2 তারিখে যে খুন হলেন ইংরেজ বাজারের প্রাক্তন তোমার প্রধান, উনি খুন হওয়ার পর তার পরিবার বলছে এর পেছনে কোনো বড় মাথা যুক্ত রয়েছে। তার একবারও বলছে না, মানে উইদাউট হেজিটেশন বলছে না বিজেপি মেরেছে। হ্যাঁ, তুমি জানো সেই ঘটনার পর এসপি কে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আমার কথা, এই যে আইন শৃঙ্খলার অবনতির কথা তুমি এন্ডোর্স করবে না কেন তাহলে, এই অবনতির যে জায়গাটা তৈরি হয়েছে? যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে নিশ্চিতভাবে সেটাকে অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস করা হয়েছে। আপনি নিজেই বললেন এসপি কে সরানোর কথা, এবং মালদা জেলাতে যেহেতু আমি তোমাকে এটাও বলছি, আরজি করের ঘটনার পরে ক্যামেরা লাগানোর কথা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, দল, মানে রাজ্যের শাসক দল সবাই মেনে নিল, তারপরে একটা লোক কি করে লিফটের মধ্যে মারা গেল তুমি বলো? এই কয়েকদিন আগের ঘটনা। হ্যাঁ, অ্যাবসলিউটলি আমি বলছি একদম 100% সঠিক হচ্ছে, এটা হতে পারে না।
মানুষই সিস্টেমটাকে চালাচ্ছে, মানুষ মাত্রে ভুল থাকবে। 99% নিশ্চিতভাবে ভালো আছে, সেই কারণেই মানুষের এত জনসমর্থন রয়েছে। 1% ত্রুটি বিচ্যুতি নিশ্চিতভাবে রয়েছে, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটাকে রেকটিফাই করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে রেকটিফাইও তৃণমূল কংগ্রেস করতে পারবে। এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদেরকে তো মণিপুরের দিকে তাকাতে হবে। আমি বেশি বলছি না, গত 24 ঘন্টা ধরে গোটা মণিপুর জ্বলছে, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কংগ্রেসের প্রতিনিধি আমার অগ্রজ প্রতিম দাদা, তিনি বললেন আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি, কংগ্রেস কর্মীদের খুন, যে কোনো রাজনৈতিক দলের কর্মীদের খুন অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক, নিন্দাযোগ্য। কিন্তু বিষয় হচ্ছে রাহুল গান্ধী এই বিষয়গুলো সম্পর্কে আমার মনে হয় অবগত নন বলেই তিনি ইন্ডিয়া জোটের মিটিং করার সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত নেতৃত্বের স্থানে রেখে সমস্ত জিনিসগুলোকে কন্ডাক্ট করছেন। এই বিষয়গুলো মানে আমার মনে হয় কংগ্রেসের মধ্যে ইন্টারনাল আলোচনা করে দেখা উচিত। রাহুল গান্ধীজি ভারতবর্ষের নেতা এবং আগামী ভবিষ্যৎ প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। উনি মমতা ব্যানার্জিকে কত সালে মোটামুটি হবে? এই কথা মোটামুটি কত সালে প্রধানমন্ত্রী হতে পারে? আচ্ছা যাক, এই জোট নিয়ে এখন জটিলতায় আমরা যাব। এবং রাহুল গান্ধী আসছেন, আচ্ছা, ঠিক আছে, আসুন। কালকে আসছেন এবং রাহুল গান্ধীজি এবং কংগ্রেস পার্টির হাইকমান্ড মাল্লিকার্জুন খাড়গে ম্যানিফেস্টো রিলিজের দিন আপনাদের নিশ্চয়ই মনে আছে একদম টিএমসি কে অ্যাটাক করেছে। তো এই যে আপনাদের ধারণা যে আমরা এদিকে এই কংগ্রেসকে, পশ্চিমবঙ্গ কংগ্রেসকে হাইকমান্ড থেকে আলাদা করে দেব, এই ধারণার আপনারা অ্যাবসলিউটলি আলাদা করছি না দাদা, অ্যাবসলিউটলি আলাদা করছি না। আচ্ছা, এই নিয়ে আমরা তর্ক করব না, আমরা এই মুহূর্তে কংগ্রেস নয় না, অ্যাবসলিউটলি আলাদা করছি আমরা এই নিয়ে তর্কে যাব না। এটা তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুজনেই পরিষ্কার করে দিয়েছে যে বৃহত্তর স্বার্থে যা খুশি হতে পারে, তবে রাজ্যের ক্ষেত্রে একে অন্যের বিরুদ্ধে থেকে লড়াই করবে। এবং আমার যদ্দূর বিশ্বাস, আশফাক হয়তো জানেন যে রাজ্যের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারও একলা চলনীতিতেই বিশ্বাসী এবং সেই কারণের জন্য এবার জোটও হয়নি। কংগ্রেস সমস্ত বিধানসভায় প্রার্থী দিচ্ছে এবং তারা লড়ছে। কাজে এই বিষয়ে এখন জোট নিয়ে আলোচনা করে লাভ নেই। আমরা 28-29-এ যখন আবার লোকসভা হবে তখন জোটের ফরমেশন নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশন। সমস্ত রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট, এখনো বলছি পরিস্থিতি শান্তিপূর্ণ, কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনো পর্যন্ত সেই অর্থে ডিরেক্ট নির্বাচন কেন্দ্রিক খুন এখনো হয়নি। আমরা প্রার্থনা করি যাতে রক্তপাতহীন নির্বাচন হয়। প্রশ্ন এটা যে তাহলে কি আবার নির্বাচন কমিশনের ইনডমিটেবল অ্যাক্টিভিটিসের উপর মানুষ বিশ্বাস রাখতে শুরু করেছেন? যদিও কংগ্রেস আর তৃণমূল বলবেন নির্বাচন কমিশন বিজেপি দ্বারা প্রভাবিত, কিন্তু বিজেপি নিজে কি মনে করে সেটাও জানবো। পাশাপাশি অমিত শাহের তীব্র হুঙ্কার আমরা যেটা আজকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাবো বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন এবং তার প্রেক্ষিতে আমি অবশ্যই সমস্ত সবার বক্তব্য শুনবো, তারা কে কি বলছেন জানবো। সঙ্গে থাকুন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে, আর ক্ষমতায় আসার পর অমিত শাহ তার ব্যবস্থা, মানে রাজ্যের শাসক দল তখন বিজেপি, এবং তারা একাধিক বিষয়ে ব্যবস্থা নেবে বলছেন অমিত শাহ। কি বলেছেন তিনি একবার আপনাদেরকে শোনাই, শুনুন। ममता को निकाल दो, टाटा बाय बाय कह दो, कट मनी वालों को, सिंडिकेट वालों को उल्टा लटका कर सीधा करने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। ঠিক এই জায়গাটা নিয়ে আমি সরাসরি অর্পণের কাছে যাব। অর্পণ, কাটমানি এবং সিন্ডিকেট যারা করছে তাদেরকে উল্টো করে তার জবাব চাওয়া হবে, তুমি শুনলে কি বক্তব্য রেখেছেন? এটা নতুন কিছু না, এটা তো আমরা 2019-এও শুনেছিলাম। 2016-তে নারদা স্ট্রিম অপারেশন সামনে আসার পরে ভারতীয় জনতা পার্টির তৎকালীন সর্বভারতীয় সভাপতি, তখনও উনি স্বরাষ্ট্রমন্ত্রী হননি, সেই অমিত শাহ থেকেও আমরা একই ভাষণ শুনেছিলাম। তারপরে আমরা দেখলাম যে সিন্ডিকেটের রাজা কার্যত যাকে বলতেন শুভেন্দু অধিকারী, তাকে এখন ওনাদের বিরোধী দলনেতা বানিয়েছেন। আপনি এই সেগমেন্টটা শুরু করার আগে বলছিলেন যে তীব্র আক্রমণ, এবার বিষয় হচ্ছে তীব্রতাটা না মাপার দরকার আছে। 2021-এর তীব্রতা আমরা দেখেছি, 2024-এর তীব্রতা আমরা দেখেছি, 2021, 24, 19, তার আগে 16, এই এতগুলো নির্বাচন দেখে নেবার পর এখন 2026 সালে এসে আমাদের কাছে কোনো তীব্রতাই আর আমাদেরকে কাঁপায় না। মানে তুমি আর কিছু আক্রমণ শুনবে। আমি আমার প্রডিউসার সাহেবকে বলবো
যে অমিত শাহর আরেকটি বক্তব্য রয়েছে আমাদের যাতে, যেখানে সেন্ট্রাল ফোর্স সিসিআইকে নিয়ে উনি বক্তব্য রাখছেন, আরও একাধিক জায়গায় তিনি একেবারে সরাসরি তৃণমূলকে দোষারোপ করছেন। কি বলেছেন তিনি, একবার শোনাই শুনুন। अभी अभी मैं दीदी का एक भाषण सुन रहा था, वो यहाँ के बहुमत समाज को डरा रही थी, अगर टीएमसी नहीं होगी तो बहुमत समाज का अस्तित्व नहीं होगा। अरे दीदी, सदियों से हम यहाँ रह रहे, आप कौन होती हो हमें डराने वाली? आपके शासन में मुर्शिदाबाद में दंगे हुए, आप कहां गई थी? आपके शासन में रामनवमी पर हमला हुआ, आप कहां गई थी? आपके शासन में सरस्वती पूजा पर रोक लगी, आप कहां गई थी? ये दीदी से डरने की जरूरत नहीं है। वीरभूम वालों, वो दिन लग गए, आप मेरी बात मानकर चलना। 23 अप्रैल को ममता दीदी का कोई भी गुंडा आपका बाल बांका नहीं कर पाएगा, बाल बांका नहीं। चुनाव आयोग ने 800 से ज्यादा कंपनियां भेजकर অর্পণ 800 কোম্পানির উপর কেন্দ্রীয় বাহিনী রয়েছে যেটা বলছেন অমিত শাহ। পাশাপাশি উনি মুর্শিদাবাদের গন্ডগোল, শামসেরগঞ্জ সুতি, রামনবমীর ঘটনা, সরস্বতী পুজোর ঘটনা উল্লেখ করে প্রশ্ন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় কোথায় ছিলেন। পাশে উনি আশ্বস্ত করছেন ময়ূরেশ্বরের মানুষকে যে 23শে এপ্রিল তৃণমূলের কোনো গুন্ডা আপনার কিচ্ছু করতে পারবে না। অর্পণ, তোমার প্রতিক্রিয়া। একদম ক্যাটাগরিক্যালি বলছি যে সুতি, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদে যখন সমস্যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যেই ছিলেন। মণিপুরে যেমন মণিপুর জ্বলছিল যখন, দীর্ঘদিন ধরে এখনো জ্বলছে, যেমন দেশের প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে না। আচ্ছা, মণিপুরের ব্যর্থতাটা যদি বিজেপির ব্যর্থতা হয় তাহলে তুমি মুর্শিদাবাদের ব্যর্থতাকে তোমাদের ব্যর্থতা ধরে আমি তো আসছি, তো আমি বলছি আমার বক্তব্যটা খুব ক্লিয়ার। মুর্শিদাবাদে যখন তুমি বারবার মণিপুর বলছো না, আমি বলছি মুর্শিদাবাদ মালদায় যখন সমস্যা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্যাটাকে অ্যাড্রেস করেছেন, যেটা সমস্যা হয়েছে। কিন্তু মণিপুরে যখন মণিপুরে যখন সমস্যা হয়েছে তখন আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যাদের ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব, কারণ এই মুহূর্তে আমি যদি খুব ভুল না হয় মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি যদি আবার বেশি মুর্শিদাবাদ নিয়ে বলেন তখন আমাদের ওই 19 মিনিটের ভিডিওটা আবার চালাতে হবে। আমার মনে হয় সেটা বিজেপির কাছে খুব একটা স্বস্তির হবে না যদি আমরা ওই হুমায়ুন কবিরের সাথে বিজেপির যে 1000 কোটির ডিলিং ওই ভিডিওটা এখন আবার নতুন করে চালাই, তাদের সময় নষ্টও হবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে এই 23শে এপ্রিল উনি ময়ূরেশ্বর তথা বীরভূমের মানুষকে বিজেপিতে ভোট দিতে বলেছেন, বলতেই পারেন উনি বিজেপির সর্বভারতীয় নেতা। উনি বলেছেন খুব স্পষ্টভাবে, অ্যাবসলিউটলি টিএমসির গুন্ডা। তো ওনারা মনে করতেন, এখনো মনে করেন হয়তো, যে অনুব্রত মণ্ডল নাকি বীরভূমের সবচেয়ে বড় গুন্ডা। তো সেই গুন্ডাকে তো ওনারা, ওনাদের ভাষায় যে গুন্ডা, সেই গুন্ডাকে ওনারা 2016 সালের বিধানসভা নির্বাচনের সময় থেকে 16, 19, 21, 24-এ তো তিনি তিহার জেলে বন্দি। 16, 19, 21 তিনটি নির্বাচনে ওনাদের ভাষায় বীরভূমের যে সবচেয়ে বড় গুন্ডা তাকে ওনারা নির্বাচন কমিশনের এই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নজরবন্দির আওতায় রেখেছিলেন। আমাদের ফলাফল 16 সালে বীরভূমের 11টির মধ্যে 9টি আমাদের, 2টি বিজেপির, 2টি বিজেপির দোষ, 2টি তখন কংগ্রেস সিপিএম জোটের। 2019-এ 2টি লোকসভার মধ্যে 2টি তৃণমূল কংগ্রেস, আর 2021-এ 11টির মধ্যে 10টি তৃণমূল কংগ্রেস। তুমি বলছো যে অনুব্রত মণ্ডলকে ভেতরে আমি একটা লাইন শুধু বলে শেষ করি। উনি 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলেছেন। আমরা অত্যন্ত বিনম্র চিত্তে বলছি, কেন্দ্রীয় বাহিনী যদি পছন্দ না হয় ট্রাম্পের থেকে বাহিনী নিয়ে আসুক, ন্যাটোর বাহিনী নিয়ে আসুক, সম্মিলিত জাতিসংঘ, মমতা বন্দ্যোপাধ্যায় 250-এর বেশি আসন নিয়ে সরকার প্রতিষ্ঠিত করে ফেলেছে। আমি বুঝতে পারি। আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর দ্রুত ফিরে আসবে। উত্তর দেবেন বিজেপির প্রফেসর ডক্টর দীপঙ্কর সরকার। কি বলছেন দীপঙ্কর দা শোনাবো, আপনাদের সঙ্গে থাকুন। দীপঙ্কর দা কি বলবেন? এর আগে অর্পণ অনেকগুলো জায়গা আছে, আমি অমিত শাহজি যে কথা বলেছেন
তৃণমূলের কাছে সে জবাব নেই। আসলে সেটা অর্জুনবাবু সেদিকে যাননি, দিতেও পারবেন না। কারণ হচ্ছে কি, আমরা বলেছিলাম যে অপরাধ করবে তাকে উল্টা লাটকাকার ঝুলাকে মারেঙ্গে, ঠিকই তো। অপরাধীর সাজা আমি যেভাবে চুপ করে শুনছিলাম, আশা করি ধৈর্যটা দেখাবেন, ভদ্রতা দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, না না, শুনে না। যেভাবে অপরাধীর সাজা হয় না এই রাজ্যে, অপরাধীকে যদি উল্টা লাটকাকার মারা হয়, তাহলে একজন রাজনৈতিক দল সরকারে যারা আছে তারা কেন বলবেন অপরাধীর বিচার হবে? কেন্দ্রীয় সংস্থা তো তদন্ত করে, আপনি বলছেন সাজা হয় না। আজকে দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে সিবিআই তদন্ত আমরা করে বলেছিলাম, অপরাধী খুঁজে পায় না। আপনাকে আমরা দেখাতে চাই, আমরা ভরসার সংকল্পপত্রের মধ্যে বলেছি, অমিত শাহ দ্বিতীয় যে প্রশ্নটা তুলেছেন, বলেছেন আমরা ক্ষমতা এলে 45 দিনের মধ্যে বর্ডার এলাকার জমি বিএসএফ যেটা চাইছে, আমরা জমি দিয়ে দেবো 45 দিনের মধ্যে। কেন 7 বছর ধরে বাংলায় একটা সরকার চলছে, যে সরকারটা জিহাদিদের মতদাতা, যে সরকারটা একটা সম্প্রদায়কে দুধেল গাই করে রেখেছে, সেই সম্প্রদায়ের উন্মুক্ত জায়গার জন্য আজকে বর্ডার বিএসএফদের জমি দেওয়া হয়নি, 45 দিনের মধ্যে দেওয়া হবে। আমরা সংকল্পপত্রে ঘোষণা করেছি, একটুখানি যারা আছে এখানে বিরোধিতা করার জন্য তারা একটু পড়ে নেবেন। তৃতীয় হচ্ছে নারী নিরাপত্তা সুরক্ষার কথা। আমরা প্রতি মুহূর্তে বলছি, যারা নারীদের সঙ্গে অমর্যাদাকর ব্যবহার করবে তাদের জন্য কোনো রকমভাবে কোনো সাজা হবে না, তাদের উপর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষ, সেই যে সে জঙ্গলমহলে থাকুক আর যেখানে থাকুক, পনেরোটা বিন্দুর পর দিয়ে আমরা আলোচনা করেছি, নির্বাচনে আমাদের ইস্তাহার ঘোষিত হয়েছে, সেই ইস্তাহার অনুযায়ী কার্য করছে, এবং প্রতিটা পদে ছত্রে সাজা হবে না, ব্যবস্থা নেওয়া হবে, মানে আপনি কি এনকাউন্টার করবেন? বেকার মানুষের, বেকারদের কর্মসংস্থানে যে নৈনিকত কোথায় বাংলায়? আজকে 15 বছর একটা সরকার চলছে, একটা এসএসসি হয়েছে সেটাও দুর্নীতি, দুটো টেট হয়েছে সেটাও দুর্নীতি। আজকে একটা ছেলে এমএ বিএড পাস করে 15 বছর তার জলে চলে গেল, তার জীবন যৌবন রাস্তায় চলে গেল। আর মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবে, চাঁদে গিয়ে ক্ষমতায় যাবে মমতা ব্যানার্জি। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, তারা ধরে নিয়েছেন মমতা ব্যানার্জি কোরামিন দিয়ে আর কোনোদিন ফিরবে না। কোরামিনে মমতা ব্যানার্জি ফিরবে না। মৃত শিশুকে যেমন মা কোলে আগলে রেখে তাকে বাঁচানোর চেষ্টা করে, মমতা ব্যানার্জি তার এই মাত্র 24 দিন আছে, আর 24 দিন কোলে আগলে রেখে থাকুক। এই এলাকার সমাজ বিরোধীদের তাদের দিয়ে ভোট করিয়ে মমতা ব্যানার্জি যেমন আসতে চেষ্টা করছিলেন, 24 দিনের মাথায় এই সরকারের পতন হবে, এবং যে সরকার বাংলায় হবে অপরাধীদের ধরে ধরে, অপরাধী শুধু নয়, যারা সিন্ডিকেট রাজ করেছেন, যারা কাজের টাকা সরকারি টাকা মেরেছেন, সকলের বিচার হবে। আমাদের মানে এখানে উনি কাটমানি আর সিন্ডিকেটের কথা উল্লেখ করেছেন, এবং ভয়ের থেকে ভয় মুক্ত। তৃণমূলের শাসনে ভয়, আপনি বাড়ি করতে যাবেন আপনার এলাকায়, আমি বুকে হাত দিয়ে বলুন তো, আপনাকে ভাবতে হবে কোথা থেকে বালি নেবেন, কোথায় ইট নেবেন, কালকে আপনি করতে পারবেন না। এই ভয় মুক্ত বাংলা চাই, ভরসার বিজেপি ভরসার, তাই বিজেপির পরে ভরসা হবে, ভয় মুক্ত বাংলা গড়ার কথা আমরা বলেছি। বেশ, কিন্তু আপনারা এই যে নির্বাচন হবে, আপনারা জানেন না, অনেকেই জানেন বা অনেকে জানেন না, এই নির্বাচনে হাজার হাজার কোটি টাকা ইলেকশন কমিশন খরচা করে, হাজার হাজার কোটি, আই রিপিট এগেইন। সেই জন্য তো আমরা বলেছিলাম এবং একদমই, এবং হাজার হাজার কোটি টাকা নির্বাচনের খরচ, বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন হয়ে যেত হয়তো। দাদা আমি সেটা বলছি না, আমি বলছি আপনারা যে সংস্থার থেকে পুরো পশ্চিমবঙ্গের মানুষের মাইন্ডসেটটা জানতে পাচ্ছেন, সেটা কমিশনকে দিলে আর ভোট করানোর দরকার হতো না, তাহলে সরাসরি বিজেপি ক্ষমতায় বসে যেত। আপনি যে ওভার 100% যে স্যাঙ্গুইন বলছেন, তাহলে আর হাজার হাজার কোটি টাকা বেঁচে যেত, আমি সেটাই বলছি, অন্যভাবে নেবেন না। আমি আপনার কথা বলছি, সেই সংস্থা আমরা জনগণের সাথে থাকি, আমরা 24 আওয়ার্স হসপিটাল থেকে, চিকিৎসা থেকে মানুষ, আপনি নিজেও দেখেছেন, আমি হসপিটাল লোক নিয়েছি রাস্তায় আপনার সাথে। আপনার এই কথাটুকু সেই জন্যই আমরা জানতে পারি, না সেটা সেই জন্যই বিজেপি জানতে পারছে। আপনি করেন, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, আমি আপনাকে ব্যক্তিগতভাবে একেবারেই ক্রিটিসাইজ করতে চাইছি না। আমার কথা যে জনমানুষের মনের কথা যদি সবাই আগে বুঝেই যায়, সেটা আমি সমস্ত রাজনৈতিক দলকেই বলছি, তাহলে নির্বাচন এই প্রক্রিয়ায় এত পয়সা খরচা করে লাভটা কি? তাহলে মতামত জানাবে কি করে জনগণের কাছে? তাহলে বাড়ি থেকে মনের সিদ্ধান্ত নিয়ে তো মতামত জানানো, এই হচ্ছে বিষয়। তাহলে একটু দয়া করে 23 আর 29 তারিখের উপর যদি দীপঙ্কর দা ছেড়ে দিতেন, যে মানুষ সিদ্ধান্ত নেবে, তাহলে ভালো হতো। আমি সেই জন্য 5 তারিখ বলেছি, আসফাক সাহেব কি বলবেন এই ব্যাপারে? আমার কথা হচ্ছে এই যে অনেকগুলো জায়গা যেখানে কাটমানি, সিন্ডিকেট, তোলাবাজি, বা আপনি ধরে নিন এই যে গুন্ডাগর্দি, এই যে সমস্ত ব্যাপারগুলো, যে অভিযোগগুলো বারবার করে বিজেপি করে, আপনার কি একমত এই ব্যাপারে, নাকি আপনার মনে হচ্ছে এই ব্যাপারটা বিজেপি খানিকটা ওভার রেটেড করছে? কোথাও হয়তো তৃণমূলকে প্রমোট করছে, আবার দেখা যাচ্ছে যা বলছে সেটা হয়তো ঠিক নয়।
আপনাদের কি মনে হয়? দেখুন, আমি কবি নজরুল ইসলামের চেতনায় বলছি, আমি বিভেদের গান গাই না, আমি মানুষের অধিকার চাই। বাংলার মানুষ বলছে যে বিভেদ চাই না, বিভাজনকারীদেরকেও চায় না, আর সিন্ডিকেট রাজ যারা করে তাদেরও চায় না। আপনি বলুন তো, আমরা কি চোরকে তো আমরা ভাগাবই, কিন্তু তাই বলে ডাকাত নিয়ে আসবো? সে তো মানে হয় না। আপনার কাছে তৃণমূলের থেকেও বিজেপি ভয়াবহ? অবশ্যই তৃণমূল, আমার কাছে তৃণমূল বিজেপি দুটোই ভয়ঙ্কর। কারণ তৃণমূল বিজেপির যে আঁতাত, আজকে সেই আঁতাত প্রমাণিত হচ্ছে, যেইভাবে বাইপোলার পলিটিক্স করা হচ্ছে, যেভাবে একটা সিস্টেমেটিক সবাই ছাড়া পেয়ে যাচ্ছে। এতগুলো শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে যখন উনি ছিলেন, তখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বড় করে প্রেস কনফারেন্স বিজেপি করেছিলেন, কিন্তু এখন শুভেন্দু অধিকারী একদম শুদ্ধ হয়ে গেছেন, ওনার শুদ্ধি হয়ে গেছেন, উনি পরিষ্কার হয়েছেন, ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে গেছেন, ওনার বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেবে না। তো বিজেপি কি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায়? বিজেপির প্রতিনিধি বললেন যে বাংলার নারীদের অধিকার। আপনি শুভেন্দু অধিকারীর কথা বললেন, কিন্তু আশফাক সাহেব, আপনি কোথাও আপনাদের দল থেকে ছিটকে চলে যাওয়া আসামের মুখ্যমন্ত্রীর কথাটা এই ক্ষেত্রে বললেন না? অবশ্যই, সেটাও আমি বলছি, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা বলছি আমরা সরকারে আসলে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তাকে জেলে তার জায়গা হবে, যেভাবে সে দুর্নীতি করেছে, যেভাবে সে সাম্প্রদায়িকতা ছড়িয়েছে। এবং ভারতীয় জনতা পার্টি হচ্ছে ভারতীয় বিভাজনকারী পার্টি। তো আমরা না ভারতীয় বিভাজনকারী পার্টি চাই, না দুর্নীতির সরকার চাই, না মমতা ব্যানার্জি সিন্ডিকেট রাজ চাই। আমরা এই দুর্নীতিগ্রস্ত এবং চোর ডাকাত দুটোকেই চাই না। আমরা স্বচ্ছ ভাবমূর্তি, যেই বাংলা বিধান দুজনেই বলবেন একদম বাংলা। আপনি বলুন, যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের উন্নয়ন ডেভেলপমেন্ট করতে পারলেন না, সেই জন্য বাংলার উন্নয়ন ডেভেলপমেন্ট কি করবে? 10 বছরে 10টা কাজ বলুন আপনি করেছেন, নাম চেঞ্জ এই রাজ্যে আপনারা শূন্য হয়ে গেছে। এটা নিয়ে আলোচনায় থাকবো অর্পণ এবং আপনাকে চিন্তা করতে হবে না। জাতীয় কংগ্রেস কি হবে সেটা আপনাকে জনগণ ঠিক করবে। 40 বছর রাজত্ব করেছেন, ভোটাররা ঠিক করবে। যেভাবে আপনারা ভোটারদের অধিকার ভালো করেছেন, শূন্য হলেন, যেভাবে বাংলার মানুষদের অধিকার আবার শূন্য নিয়ে যেভাবে বাংলার মানুষকে আপনার হ্যারাসমেন্ট, এতগুলো লোক মারা গেল, এতগুলো বাংলার বাঙালি মারা গেল, এর উত্তর কে দেবে? আপনি শূন্য, আপনার নেতা বাংলার বাঙালিরা মারা গেল, ইলেকশন করেছে ভারতবর্ষে 99টা করেছে, এবার 100 ইলেকশন। এই যে একটা মিনিট আপনাদের একটা খবর, আচ্ছা, আজকে আশফাক আহমেদ যে অভিযোগ করছেন, আজকে আরামবাগের একটা ইউনিক ঘটনা যেটা আপনাদের সামনে রাখতে হবে আশফাকের বক্তব্য অনুযায়ী। সেটা হচ্ছে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন একাধিক ভোটার। এসডিওর স্বাক্ষর এবং একাধিক ভোটার তারা বলছেন, হুগলির আরামবাগের ঘটনা, যে এসআইআর এর নাম বাদ যাওয়ায় তারা স্বেচ্ছা মৃত্যুর অনুমতি চান, অর্থাৎ তাদের আর জীবনের কোনো মূল্য নেই। কি বলছেন তারা একবার যদি আপনাদেরকে শোনাতে পারি, এর পরবর্তী বিরতির পরে আমরা এই বিষয় নিয়ে আলোচনায় থাকতে পারবো। শুনবো কি বলছেন ভোটাররা। দেখুন, সবারই গলায় স্বেচ্ছা মৃত্যুর আবেদন। এসছি ওনার মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর জন্য আবেদন জানাচ্ছি, কেননা ভোটার লিস্ট থেকে সমস্ত কাগজ থাকা সত্ত্বেও আমাদের নাম ডিলিট করে দিয়েছে, সেই জন্য। উনি নেই এখন, আবেদনটা জমা দিয়ে এসছি, রিসিভ করে নিয়ে এসছি আজকে আমি। বেশ, আমরাই শুনছিলাম। এই বিষয় নিয়ে বক্তব্যে থাকবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। একটা রাজ্যে জনসংখ্যা পশ্চিমবঙ্গের প্রায় দ্বিগুণ, সেই রাজ্যে ভোট সংখ্যা বাদ গেছে 2 কোটি, সেই রাজ্যে 2 কোটির উপরে, সেই রাজ্যে একটা বিক্ষোভ হয়নি, একটা লোকের মৃত্যু হয়নি, একটা বিএলও রাস্তায় বাড়িনি, একটা বিএলওর মৃত্যু হয়নি। আমি এদের কথা অনুযায়ী ধরে নিই, কোনো গন্ডগোল নেই। সেই রাজ্যে 3 মাসের মধ্যে হয়ে গেল, এই রাজ্যে 6 মাস হতে চললো, 3 মাস টেনে নিয়ে প্রায় 5-6 মাস হতে চললো। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে সবার সামনে ডকুমেন্ট দেখতে শুরু হলো, কারা নামগুলো বাদ দিল, আমি আপনার প্রশ্ন করেছি, উত্তরটা না। আমার মনে হয় এই প্রথম নির্বাচনী প্রক্রিয়ায় কোর্টকে ইন্টারফেয়ার, আমি সেইগুলোই আসছি। সুপ্রিম কোর্টের এসে বলতে হলো, সুপ্রিম কোর্ট আছে, তাদের বিচারকদের পাঠালেন, তারা পর্যবেক্ষণ করছে, নির্বাচন কমিশন থেকে বেরিয়ে গেছে সুপ্রিম কোর্টের কাছে, এবং প্রতিটি পাতায় বিএলওরা নাম বাদ দিয়েছে।
সব থেকে বড় কাজ হচ্ছে কি এই নামগুলো বাদ দিয়েছে বিএলওরা। বিএলও কারা? পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী, প্রতিটা বিএলওরা জেনে শুনে বুঝে এটা তো শুনে বলা খুব সুবিধা, কিন্তু দায়িত্ব তো নির্বাচন না কমিশন- বিশৃঙ্খলা ARO, BLO বিএলও কারা দিয়েছে? বিএলও প্রথম পর্যায়ে নামগুলো সব বিএলওরাই দেয় দাদা, এআরও দেয় পরে। আপনাকে এখানে কারা পাঠিয়েছে? এবার আপনাকে পুরোটাই বিএলও। না না, আপনাকে এখানে কারা পাঠিয়েছে? আমাকে আমি রাজ্যের প্রতিনিধি, আমি কোথায় না না পাঠিয়েছি না, আপনি জানেন না? আপনাকে এখানে পাঠিয়েছে আপনি জানেন তো আমি কে পাঠিয়েছি? শুনুন না, আপনাকে তো হ্যাঁ। বিজেপি, আপনি তো আপনাকে আমার পাঠিয়েছি আপনি জানেন তো। এবার আপনি যদি কোনো এখানে একটা অফেন্সিভ কথা বলেন দায়িত্ব চ্যানেলের, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছেন? তাহলে বিজেপির নয়, না বিজেপি আগে হচ্ছে ফার্স্ট হচ্ছে চ্যানেলের দায়িত্ব। অবশ্যই, কারণ তাহলে- নির্বাচন কমিশন সেই জন্যই তো বলেছিলাম, আমরা বলেছিলাম আজকে ইলেকশন কমিশন তো একটা কিছু মানে রিপেয়ারিং এর ব্যবস্থা করতে হবে। একদম নির্বাচন কমিশন প্রথম থেকে বলেছিল আমাদের 2000 ডাটা এন্ট্রি অপারেটর দিন, হ্যাঁ। রাজ্য সরকার দেয়নি। প্রথম থেকে এসআইআর করার জন্য রাজ্য সরকারের সদিচ্ছা ছিল না। ডেটা এন্ট্রি অপারেটর এবং রাজ্যে আমি একটা কথা বলি, রাজ্যে না বলতে দিন, দীপঙ্কর দা, কোনো আপনি তো রাজ্যের তৃণমূল নই। মুখ্যমন্ত্রীরা রাস্তায় আমি দাঁড়ায়নি। একটা সাধারণ মানুষের বিরোধী- পার্সপেক্টিভে আপনাকে প্রশ্ন করি, নির্বাচন কমিশন চাইছে আর রাজ্য দিচ্ছে না, তাহলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আমাকে আধগানা দেখান, না না অর্ধেক, হাফ ইঞ্চি দেখান নির্বাচন যে ঘোষণা না ব্যবস্থা হলে- নিয়েছে। না নির্বাচন কমিশন আমি বলছি যেটাকে রাজ্য স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নির্বাচন নিয়েছে? ঘোষণা না হলে রাজ্য সরকার নির্বাচন কমিশন কিছু করতে পারে না। নোটিফিকেশনের পর যেটা এখন দেখছেন, হ্যাঁ। নির্বাচন কমিশন নোটিফিকেশনের পর নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা নির্বাচন যেটা এখন করছে নির্বাচন কমিশন চেঞ্জ করে দিয়ে এবং শুনুন এর আত্মবিশ্বাস ব্যবস্থা নেই। আপনি ব্যাপারটা শুনুন, সরকার যদি বিরোধিতা করে তাহলে কিছু সমস্যা হয়, সেই সমস্যাগুলোর জন্য ওই নামগুলো বাদ গেছে যারা বলছেন না আমরা এই আমি মানছি এই যে আপনার তাদের কথা, পরিস্থিতি, আমার কোনো আপত্তি ফলে নেই। রাজ্য সরকারের সমস্ত গাফিলতির জন্য রাজ্য সরকারের সমস্ত গাফিলতির জন্য আজকে এই ভোটার নির্বাচন প্রক্রিয়া এসআর প্রক্রিয়া বিঘ্ন ঘটেছে। অন্য রাজ্য হয়নি। ইল্লিগাল বা তাহলে যে যে অ্যাকচুয়ালি কাজটা- ভোটার নয় তার নাম বাদ যায়। আমি বলি আমি অর্পণের কাছে একটু আসি। অর্পণের সময়টা খুব কম। তামিলনাড়ু এবং না, না, হয়েছে, আমি তো বলছি। সেখানেও তো একবার বিরোধিতা আসতে পারে। আমি বলছি না যে তাহলে পুরোটাই রাজ্য সরকারের বিরোধিতা হয়েছে। দাদা এই ছবিটা রাজ্যের মানুষ দেখেছে, যখন এনুমারেশন ফর্ম গুরুত্ব সহকারে চেক করে জমা দেওয়ার কথা, তখন একদল বিএলও সিওর সামনে চিৎকার চেঁচামেচি গন্ডগোল ব্যারিকেড ভাঙছে ঢুকে দেখেছে। দাদা মানুষকে কিছু বলার নেই, কিন্তু আমার কথা হচ্ছে এই নির্বাচন কমিশন তো ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকতে পারে না। আমরা নির্বাচন যারা লোক দিচ্ছে না, কোঅপারেট করছেন, একটা সাংবিধানিক প্রক্রিয়া সাহায্য করছে না, তার বিরুদ্ধে 324 থেকে যা বলা যায় সেই অনুযায়ী কাজ করুন। আমাকে সেটা বলুন। আমরা নির্বাচন কমিশনের প্রতিনিধি নই। অর্পণ, আজও বহু মানুষ এমন আছেন যারা দাবি করছেন তারা যোগ্য, এবং আমি জানি না যে আদতেও তারা 23 তারিখ ভোট দিতে পারবেন কিনা বা 29 তারিখ। আমি আপনাকে বলি দাদা, সেটা হচ্ছে যে প্রতিবেদন আপনি দেখাচ্ছেন, এবং উনি যেটা বলছেন বিএলওরা, সত্যি তো বিএলওরা নিজের কাজ বাদ দিয়ে গেছে গন্ডগোল করতে। আমি কি বলছি, করে অস্বীকার করবেন? আমি বলছি। দিনের পর দিন বসে হ্যাঁ, থাকবে। দিনের পর দিন। আমি বলছি যে প্রথম যে প্রতিবেদন দিয়ে আপনি শুরু করেছিলেন, মূলত যে প্রতিবেদনের ওপরেই বক্তব্য যে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন, এটা দেখে আমার অন্তত বামপন্থী কবি নবরুণ ভট্টাচার্যের একটি লাইন মনে পড়ে যাচ্ছে যে একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে, সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে। আগামী 23 এবং 29শে এপ্রিল বাংলার মানুষ, এনাদের যে পাড়ার লোকজন, এনাদের যে প্রতিবেশীরা রয়েছেন যাদের ভোটার লিস্টে নাম আছে, তারা এই বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং সেই যুদ্ধের ফলাফল বেরোবে আগামী 4 মে। 4 মে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হবার মাধ্যমে সেই ফলাফল বেরোবে। এক আর দুই হচ্ছে বিএলওদের কথা যে বলছেন, একদম সঠিকভাবেই যদি কোনো বিএলও কাজ না করে থাকেন, নির্বাচন কমিশন দীপঙ্করদার বক্তব্য অনুযায়ী যতক্ষণ না নির্বাচন ঘোষণা হচ্ছে, নির্বাচন মানে এমসিসি যতক্ষণ না লাগু হচ্ছে, আদর্শ নির্বাচনী আচরণ বিধি, ততক্ষণ নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করতে পারে না। আমি যদি তর্কের খাতিরে এটাকে সঠিকও ধরে নিই, না, তর্কের এটা ঠিক কথা। এবার আমার বক্তব্য হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে গিয়ে নিজে সওয়াল করলেন, সেই দিন কিনা নির্বাচন কমিশনের আইনজীবীরা প্রথমবার সুপ্রিম কোর্টের সামনে বললেন যে রাজ্য সরকারের থেকে আমরা এই চেয়েছিলাম, রাজ্য সরকার আমাদের এটা দেয়নি। তো মমতা বন্দ্যোপাধ্যায় সময় পাবে না যদি তুমি আর লিঙ্গার্ড করো। একটা জাস্ট লাইন বলে শেষ করি, 5 সেকেন্ড নেব, 5 সেকেন্ড। সেটা হচ্ছে আমার প্রশ্ন এখানেই, নির্বাচন কমিশন তার আগে পর্যন্ত নিজে থেকে কোনো সুমোটো কেস ফাইল করে কেন রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম না, এটা হয়েছে, এটা অর্পণ যেটা বলছে আমি একটু এর সঙ্গে অ্যাডজয়েন্ট করি। এর আগে বহুবার নির্বাচন কমিশন, মানে বহুবার না, বেশ কয়েকটি ক্ষেত্রে এফআইআর করবার আবেদন জানিয়েছে, কিন্তু নিজে সেই অর্থে ব্যবস্থা নির্বাচন কমিশন যারা কাজ
করেনি তাদের সাসপেন্ড করতে বলেছে, অর্ডার সাসপেন্ড দিয়ে করবার করেনি। কথা বলেছে, কিন্তু সেই ক্ষেত্রে নবান্ন ব্যবস্থা নেয়নি, এটা বিজেপি। বিএলওদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করার কথা বলছে, করেনি। দাদা একটু ওনাকে বলতে, হ্যাঁ দেখুন, just ছোট করে, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে এবং আশফাকের মনে হয় নিজের পরিবারেরও নাম বাদ হ্যাঁ, দিয়েছে। আমার মায়ের নাম বাদ হ্যাঁ, গিয়েছে, হ্যাঁ। ওনার 2002 এর লিস্টে আছে। চিন্তা এবং করা ওনার যায়। জোসনা বিবি আর জোসনা বেগম এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এটা মেটেনি, এই গন্ডগোলটা মেটেনি, মানে আন্ডার অ্যাডজুডিকেশন না, এখন অ্যাপিল করা হয়েছে ওই অনলাইনে যে পদ্ধতিতে করা হয়েছে। ট্রাইব্যুনালে। হ্যাঁ, ট্রাইব্যুনালে। এখানে আজকে হবেই। মানুষ কতটা হতাশ হলে পরে আজকে স্বেচ্ছায় মৃত্যু চায়, ক্লান্ত হলে নাগরিককে প্রমাণ দিতে হবে, এটা বার্ডেন অফ প্রুফ হওয়ার না, কিন্তু আপনি যখন যেমন এটা বলছেন আশফাক, পাশাপাশি এটাও তো ঠিক যে অনেকে নাম ভারিয়ে ভুয়ো আধার কার্ড করে নকল ফর্জি কাগজ বানিয়ে তারা ঢুকে গেছে। না না, এটা উকিল বার করার তার পদ্ধতি উকিলবাবু তো জানেন এটা ঘটনা ঘটেছে কিনা, বলুন আপনি। লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা আছে, আমি বলছি যোগ্য মানুষ বাদ গেছে, একদম বাস্তব, কিন্তু অযোগ্যরাও তো ঢুকেছিলেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা আছে সবগুলো ম্যাপ, হ্যাঁ। আর ম্যাপ হলে ইলেকশন কমিশনের অরিন্দম নিয়োগী আকাশ দূরদর্শনে বলেছিলেন যে ওটা হবে বেস, ওটা ওর ভিত্তি করেই হবে, ওটাতে প্রশ্ন চিহ্ন করা যাবে না। তো তাহলে প্রশ্ন কেন? এবং জাস্টিস বাগচি, জয়মাল্য বাগচি আজ সুপ্রিম কোর্টে বলেছেন, নিজেই বলেছেন যে এই প্রশ্নটাই তুলেছেন ঠিক, যে ঠিক। 2002 সালের ভোটার তালিকায় থাকা নামের ডিসক্রিপশন আনম্যাপড হলো কি আলোচনা করে, এই হয়েছে। প্রবলেম। বেশ, আজকে আর হাতে সময় নেই আশফাক, আমি দীপঙ্কর দাকে অনেক ধন্যবাদ জানাই, অর্পণকেও এবং আশফাককে। তবে যোগ্য মানুষের নাম তালিকায় থাকুক, এটা আজও আমরা একই রকম ভাবে বলছি, অযোগ্যদের বাদ যাক। আর এটা শুধু ওই পোশাকে বলে দিলে হলো না, নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিচ্ছে সেদিকে মানুষ দেখবে না? অ্যাকাউন্টেবিলিটি তাদের, একটা মানুষের পাসপোর্ট রয়েছে, সব কাগজপত্র রয়েছে, তার নামটা বাদ, আমরা তাকিয়ে থাকবো সেদিকে। আজ এখানে শেষ করছি হাল্লা বল, পরবর্তী খবর দিকে নজর রাখুন, সঙ্গে থাকুন।